ওয়েলকাম টু স্টার প্লে রিমন। তোমার নিজেরই আসলে স্টার প্লেতে তোমাকে ওয়েলকাম জানানোর কিছু নাই। খুব ইন্টারেস্টিং। এর আগে আসলে কয়েকবারই এখানে সেটে আসা হয়েছে, কিন্তু আপনার সঙ্গে প্রথমবার। ইটস ড্রিম। তবে বিশ্বকাপের জিনিসটা আরো চলবে না, তুমি ঠিক বলো না। ঈদে আমি পেয়ার ভাই শো করেছি আপনার সঙ্গে প্রথমবার, সেটা আসলে তিনজন ছিল। ওকে, তিনজন ছিল। ফাইন। বিসিবি ইলেকশন এক্সপেক্টেড, আসলে খুব বেশি টুইস্ট নাই, থাকার কথাও ছিল না, সেভাবেই সব মেকানিজম তৈরি ছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হয়ে গেল। এবং তামিম ইকবাল, আমরা হেডলাইন্সে লিখেছি তামিম ইকবালের স্বপ্ন পূরণ। তিনি বাংলাদেশ ক্রিকেট কি উনি ছেড়েছেন? এখনো ছাড়েন নাই। আপনি যখন বলছিলেন তখন আমি আসলে ঠিক আমার সামনে 1063 বা 64 দিনের আগের একটা স্মৃতি মনে আসলো। বাংলাদেশ আফগানিস্তান সিরিজ, আমি তখন চিটাগংয়ে ছিলাম। তামিম ইকবাল চোখে মানে অশ্রু ভেজা চোখে আসলে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। নিশ্চয় মনে আছে একটা ইনসিডেন্ট। তারপরে তিনি ফিরেছিলেন। না, আমাকে ভুলে যায়েন না। চাইলেও তামিম ইকবালকে ভুলে যাওয়া সম্ভব না। প্রত্যাশিত ছিল। সেই সঙ্গে তামিম ইকবালের প্রেস কনফারেন্সটা খুব ইন্টারেস্টিং ছিল। পুরোটা প্রেস কনফারেন্স, যদিও খুব একটা তিনি প্রশ্নোত্তর পর্ব নেননি, খুব ইন্টারেস্টিং ছিল। তবে ওই যেটা বলছিলেন যে প্রত্যাশিত ছিল, এমনটাই আসলে হওয়ার কথা ছিল, যেমনটা হয়েছে। রাইট। এবং তারাই পরিচালক নির্বাচিত হয়েছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড থেকে যারা পদত্যাগ করেছিলেন এর মধ্যে বেশিরভাগই এবার কাউন্সিলরও হয়েছেন। সেখান থেকে আবার বোর্ড পরিচালক হয়েছেন একাধিকজন। এই বিষয়টাকে কিভাবে দেখো তুমি? যখনই আসলে তারা পদত্যাগ করবেন, তখনই আসলে এমন একটা বাজারে কিন্তু একটা সয়লাভ ছিল যে তারা আসলে তাদের সঙ্গে যোগসাজশেই পদত্যাগটা করছেন। শাহিন তাইনের কথা বলতে পারেন। তবে ইন্টারেস্টিংলি আমজাদ হোসেন তিনি নির্বাচন করেছিলেন, বিসিবির মিডিয়া কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন, তিনি হতে পারেননি। তার যখন তিনি দাঁড়িয়েছেন তখনই আসলে মানে দেখেন মাধি ভাই, কারা কারা আসলে নির্বাচিত হবে 11 জনের কথাই কিন্তু আসলে বলে দেওয়া যাচ্ছিল যে এরাই শেষ পর্যন্ত হবে। এবং একটা আমাদের একটা রিপোর্ট ছিল যে ক্যাপশনটা এরকম ছিল যে ইলেকশন নাকি সিলেকশনের আদৌ ইলেকশন। আপনি যখন আসলে বলেই দিতে পারেন কারা নির্বাচিত হচ্ছে, এবং তখন আসলে সেই ইলেকশনের আমেজটা থাকে না। এবং ইন্টারেস্টিংলি এটা আমার 5 নম্বর বিসিবি ইলেকশন। এর আগে আসলে বলছিলাম যে আমরা 18তম সভাপতি, তবে নির্বাচিত সভাপতি কিন্তু তামিম ইকবাল 6 নম্বর। তার মানে বোঝা যায় যে 12 জন সভাপতির বিভিন্নভাবে এসেছেন, তার মধ্যে তামিম ইকবালও রয়েছেন। এর আগে একটা কমিটির প্রেসিডেন্ট হয়েছিলেন। যেটা বলছিলাম যে সব জায়গায় বোধহয় একটু অনীহা। বিসিবির সভাপতি, আমার বলা হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজনের পরে যদি কেউ মিডিয়া কাভারেজ পান, তিনি হচ্ছেন বিসিবির সভাপতি। সবসময় 30 থেকে 40টা মিডিয়া ক্যামেরা তার দিকে ফোকাস থাকে। আজকে ইন্টারেস্টিংলি আমি লক্ষ্য করছিলাম বাংলাদেশের প্রায় প্রতিটা টিভি স্কলে কেউ কিন্তু আসলে ব্রেকিং চালায়নি। না, জানা জিনিসের ব্রেকিং কেন দেয়া হবে, কি ব্রেক করা হয়েছে যেটা ব্রেকিং চালানো হবে? প্রত্যাশিত হয়েছিল তামিম ইকবাল সভাপতি হবেন। কারা কারা হচ্ছেন খুব একটা নির্বাচন আমেজ ছিল না। আমি দুপুর 2টা পর্যন্ত সেখানে ছিলাম। প্রথম 45 মিনিটে প্রথম ভোট পড়েছে। বুঝতেই পারছেন আসলে নির্বাচনটা কেমন হয়েছে। না, এই ভোটেই নাকি হয়ে গেছে, মানে পোস্টাল ব্যালটে। আপনি একটা পোস্টাল ব্যালটে ক্যাটাগরি 2 এর আমরা যেটা কথা বলি, আপনি একটা মজার একটা বিষয় লক্ষ্য করেন, সেখানে 76টা ভোট। পোস্টাল ব্যালটে হচ্ছে 39টা ভোট হয়েছে। 41টা ভোট যদি কেউ পায় তাহলে সে বিসিবির পরিচালক নির্বাচিত হবে। খুব ইন্টারেস্টিংলি 39টাই কেন হতে হবে? সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের যে এই বোর্ডটা বাদ দেওয়া হলো, সেই বোর্ডে কিন্তু এই পোস্টাল ব্যালটের অনিয়মের কথাই কিন্তু বলা হয়েছে। আমি খুবই চেষ্টা করছিলাম মাধি ভাই গেল কয়েকদিন ধরে যে আসলে কোন 39 জন কাউন্সিলর ভোটটা দিয়েছেন তাদের লিস্টটা বের করার জন্য। জাতীয় নির্বাচন আমরা দেখেছি যে জাতীয় নির্বাচনে কিন্তু গণমাধ্যমের প্রবেশের কোনো বাধ্যবাধকতা ছিল না। এখানে যেটা হয়েছে, যদিও সমালোচনার শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত বড় পর্দায় সেই সরাসরি ভোট দেওয়ার বিষয়টি সরাসরি সম্প্রচার করেছে, কিন্তু গণমাধ্যম কর্মীদের আসলে প্রবেশের সুযোগ ছিল না সেখানে। জাতীয় নির্বাচনেও কিন্তু আসলে কারা কারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন এটাও কিন্তু চাইলে আপনি দেখতে পারবেন। এখানে সেই সুযোগটাও ছিল না। নির্বাচন কমিশনার তো শেষ 3 দিন আসলে ফোন ধরে বন্ধ করে দিয়েছেন। সবকিছু মিলেও নির্বাচন হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, এই বিষয়ে অসুস্থ হওয়ার কোনো সুযোগ বাইরে অন্য কিছু হওয়ার সুযোগ ছিল, কোনো সুযোগ ছিল না। নির্বাচন হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। রাইট। যে আলোচনাটা আমরা দুজন করছিলাম, আমার মনে হয় মামুন, আমাদের সহকর্মী মামুনুর রশিদ, কিছুক্ষণ আগে বিসিবিতে আমরা নিউজের প্রথম পার্টে তার সাথে আলোচনা করেছি। মামুন কি আমাকে এই মুহূর্তে শুনতে পায়? মামুন কি আছেন আমাদের সাথে? মামুনুর রশিদ আছেন আমাদের সাথে। মামুন, আলোচনা নিশ্চয়ই আপনি শুনছেন, এবং যেই জিনিসটা নিয়ে আলোচনা হয়েছে যে বেশ কিছু জায়গায় কিছুটা গোপনীয়তা বা কঠোর গোপনীয়তাকে রক্ষা করা হয়েছে। তার মধ্যে জার্নালিস্টদের প্রবেশাধিকার ছিল না, যেটা জাতীয় নির্বাচনেও থাকে। পোস্টাল ব্যালটে কারা ভোট দিয়েছেন সেই নাম প্রকাশেরও কোনো নজির আমরা দেখি নাই, বা রিমন বলেছেন যে তিনি চেষ্টা করেছেন কিন্তু সেই নামের হদিশ তিনি বের করতে পারেন নাই। হোপফুলি কোনো একদিন বের করা যাবে কিনা আমরা জানি না। আপনি তো একদম সকাল থেকে এখনো পর্যন্ত আছেন। উৎসবমুখর পরিবেশ, আগে জানিয়েছেন যে পরিবেশ কেমন ছিল, পরিবেশ যেমন থাকার কথা সেটাই ছিল। ওভারঅল এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? এবং আরেকটা ইস্যু নিয়ে আমরা কথা বলছিলাম যে আমিনুল ইসলাম বুলবুলের সবশেষ বোর্ড থেকে পদত্যাগ করা
ডিরেক্টরদের মধ্যে ম্যাক্সিমামই এবার কাউন্সিলর হয়েছেন এবং এর মধ্যে একাধিকজন নির্বাচিত হয়েছেন। তারা কি মানে এটা ওই সময় গুঞ্জন ছিল যে তারা এই মানে পদত্যাগের পুরস্কার পাবেন, তারা কি পুরস্কৃত হলেন? সেই অর্থে তো পুরস্কার পেয়েছেন হাসান মাঝি, শুধু আমি একা নয়, আমার সাথে রেদওয়ান শাওনও আছে। আপনি যেটা বলছিলেন সেটার কথা একটু যদি বলি, যে আসলে এই যে পোস্টাল ভোটের কথা বারবার আসছে এবং সেটা নির্বাচনের আগেও আমরা সামনে এনেছি, নির্বাচনের দিনেও এসেছে এবং নির্বাচন শেষে যে প্রেস কনফারেন্স হয়েছে তামিম ইকবালের, সেখানেও এসেছে। তামিম ইকবালকে আসলে প্রশ্ন করা হয়েছিল যে পোস্টাল ব্যালট নিয়ে আপনি কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের নির্বাচনের সময় আপনি নিজেই অনেক কথা বলেছিলেন, কিন্তু আপনাদের সময় আসলে এতগুলো পোস্টাল ব্যালটে ভোট কেন পড়েছে, এবং অনেকেই ঢাকাতে ছিলেন যারা পোস্টাল ভোটটা দিয়েছেন। তামিম ইকবাল এখানে কিন্তু তিনি তার মত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি সমালোচনা করেছিলেন যে এক জায়গায় বসে 20-30 জন একসাথে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সময় ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে, সেই জায়গাটা তার আপত্তি ছিল। পোস্টাল ভোট দেওয়া নিয়ে তার কোনো আপত্তি ছিল না, এটা তিনি গণমাধ্যমের সামনে তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন। এবং যেটা বলছিলেন যে আসলে পুরস্কার পাওয়ার বিষয়টি, অবশ্যই যারা সেই সময়টাতে পদত্যাগ করেছেন তারা সেরকম বার্তা পেয়েছিলেন যে পরের বোর্ডে আপনাদের জায়গাটা হতে যাচ্ছে বা আপনারা সেই গুড বুকে আছেন, তারা সেটা একদম জেনে শুনেই তারা আসলে সেই সময় পদত্যাগ করেছিলেন। তবে এইখানে একটা নাম কিন্তু একটু আলাদা করে বলতে হবে, আমজাদ হোসেন। তিনি কিন্তু আগের বোর্ডে ছিলেন, তিনিও কিন্তু গ্রিন সিগন্যাল পেয়েছিলেন এই ভোটে থাকার ব্যাপারে, কিন্তু এই বোর্ডে তিনি আসলে নির্বাচিত হতে পারেননি। তিনি কিন্তু হেরে গেছেন, এই বোর্ডেও তিনি জায়গা পাচ্ছেন না। ওকুল দুকুলি আসলে আমজাদ হারিয়েছেন, সেটা কিন্তু বলতে হচ্ছে। এই বিষয়ে রেদওয়ান শাওনের কাছে একটু জানতে চাইবো। রেদওয়ান শাওন সকাল থেকে আমার কাছে আছেন। রেদওয়ান শাওন, এই বিষয়ে আসলে কি বলবেন, যে পুরস্কারের কথা বলছেন সহকর্মী হাসান মাহাদি এবং মাহবুব রিমন? ইন্টারেস্টিং ব্যাপার হলো আমজাদ হোসেন যার কথা বলছিলাম আমরা, তিনি কিন্তু সবার আগে, আজকে আমি দেখছিলাম যে যখন 10টা বাজে তিনি একমাত্র ব্যক্তি যে সবার আগে এসেছিলেন এবং নির্বাচনের ভোট কেন্দ্রটাতে তিনি প্রবেশ করেছিলেন। যদিও ভোটটা পরে দিয়েছেন হয়তো, কিন্তু উনি প্রথম এসেছিলেন। এবং তিনি গত বোর্ডেও কিন্তু মিডিয়ার দায়িত্ব ছিলেন এবং মিডিয়ার সাথে তার একটা বেশ ভালো যোগাযোগ ছিল। তিনি হয়তো চেয়েছিলেন যে এই বোর্ডে এসে আবারও মিডিয়ায় তিনি আসবেন কিংবা মিডিয়ার দায়িত্বটা নেবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আশানুরূপ সেই ফলটা করতে পারেন নাই। এবং তার ভোটের যদি সংখ্যাটা একটু বলি, মানে সম্ভবত সবথেকে কম ভোট পেয়েছেন, জনপ্রিয়তা সবচেয়ে কম ভোট না, সবচেয়ে কম ভোটের উপরের যিনি আছেন তার মানে 15 নম্বর তিনি হয়েছেন। মানে যিনি 13 নম্বর হয়েছেন সেই জায়গাতেও আসলে আমজাদ হোসেন নেই। আমজাদ হোসেন সম্ভবত 23 ভোট পেয়েছেন যদি ভুল না করি। যিনি 13 নম্বর হয়েছেন তিনি 40 ভোট পেয়েছেন। বুরহানুল হোসেন পাপ্পু, তিনি আসলে খুব ভালো ফাইট দিয়েছিলেন, তাকে নিয়েও যদি অনেক সমালোচনা আছে। আগের বোর্ডের বেশ কিছু প্রতিবেদনে বা বেশ কিছু রিপোর্টেও বুরহানুল হোসেন পাপ্পুর নাম এসেছিল, আমরা সেগুলো নিয়ে নিউজ করেছিলাম। এই বোর্ডেও অনেকে আছেন যে যাদেরকে নিয়ে আমরা নিউজ করেছি। আমাদের কাজ নিউজ করে, আমরা সেটা করেছি, আমরা সামনেও করতে থাকবো যদি আমরা কোনো ভুল পাই। যেটা বলছে আমজাদ হোসেনের কথা, হ্যাঁ, যেটা বলছিলাম আসলে তিনি আসলে সেই আশাটা নিয়েছিলেন হয়তোবা তিনি পারবেন, কিন্তু তিনি আসলে এতটাই কম জনপ্রিয় ছিলেন কাউন্সিলরদের মাঝে, সেটা আসলে ভোটের রেজাল্টটা দেখেই বোঝা গেছে আসলে তিনি পুরস্কারটা পাননি। সেই পুরস্কার আমজাদ হোসেন পাননি, তবে বাকি অন্তত 2 জন হয়তোবা পেয়েছেন যারা আগের বোর্ডেও ছিলেন। এবং আরেকটা সারপ্রাইজিং বিষয় ছিল, এনএসসি থেকে নতুন 2 জন এসেছেন। আমরা এনএসসি থেকে অন্য 2 জনকে ধারণা করেছিলাম, কিন্তু এনএসসি থেকে একেবারে ভিন্ন 2টি নাম এসেছে। এই নির্বাচন অন্তত সবচেয়ে বেশি সারপ্রাইজিং জায়গা ছিল এই 2টা নাম। বাট আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে বিপিএল থেকে বিসিবির পরিচালক হয়েছেন 2 জন, কিন্তু একজন রংপুর রাইডার্সের, আপনি জানেন যে সানিয়ান তানিম, আরেকজন মিজানুর রহমান, যিনি ফরচুন বরিশালেরও আসলে কর্ণধার। তারা 2জন আসলে বিপিএল থেকে বিসিবির যাত্রাটা শুরু করলেন। নিশ্চয়ই বিপিএলটা নিয়েও তাদের একটা আলাদা ভাবনা থাকবে। নিশ্চয়ই। হাসান মাহাদি, অনেক অনেক ধন্যবাদ মামুনুর রশিদ এবং রেদওয়ান শাওন। প্রশ্নটা তুলে দিয়েছেন রেদওয়ান শাওন, এই প্রশ্নটা আসতাম রিমন আমি। সেটা হচ্ছে মিজানুর রহমান, তিনি ফরচুন বরিশালের মালিক এবং সবশেষ লাস্ট যে এডিশনটা গেছে বিপিএলের, তিনি সেটাতে খেলেন নাই। তার আগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল ফরচুন বরিশাল টানা 2 বার, এবং সেই দলটার ক্যাপ্টেন ছিলেন হচ্ছে তামিম ইকবাল খান। মিজানুর রহমান আওয়ামী লীগ গভর্নমেন্টের কাছে বরিশাল সিটি মেয়রের জন্য মানে নমিনেশন চেয়েছিলেন, একই সাথে তিনি আওয়ামী লীগের টিকিটে নির্বাচনও করতে চেয়েছেন। কি মনে হয় যে ফ্যাসিস্ট পুনর্বাসন হলো নাকি? আপনি পুরস্কারের কথা বলছিলেন কিছুক্ষণ আগে, গেল বিপিএলটা
অনেক আলোচনা সমালোচনা হয়েছে এর আগের বিপিএল, কিন্তু গেল বিপিএল নিয়ে খুব একটা দু একটা স্লট ছাড়া খুব একটা কিন্তু আলোচনা সমালোচনা হয়নি। সেই বিপিএলে মিজানুর রহমানের যে দল ফরচুন বরিশাল সেটা অংশ নেয়নি। আপনি পুরস্কারের কথা বলছিলেন যে তামিম ইকবালের বোর্ড অর্থাৎ আগের বোর্ডের যারা পদত্যাগ করেছে তাদের তামিম পুরস্কার দিয়েছে। আমার মনে হয় সবচাইতে যদি বড় পুরস্কারের কথা বলেন তবে এই মিজানুর রহমানের বোধহয় কিছুটা সারপ্রাইজিং ছিল। তবে যখন তার প্রতিদ্বন্দ্বী আমার বাড়ি বরিশাল এবং তিনি আসলে যে আসনের বরিশাল 3 এই মুলাদি এবং মেহেন্দিগঞ্জ, মুলাদি এবং বাবুগঞ্জ, আমি সেই আসনেরই, তো পুনর্বাসন কিনা জানি না, তবে তিনি পুরস্কার পেয়েছেন, এটা আসলে বলতেই হয়। এবং যখন মুনতাসির ভোলার যিনি কাউন্সিলর তিনি যখন আসলে তার প্রতিদ্বন্দ্বী তখন আসলে 6টা ভোট পড়েছে এবং 4-2 সম্ভবত যদি ভুল না করি পুরস্কারটা তিনি পেয়েছেন এবং সবচাইতে বড় পুরস্কার। আরেকটা বিষয় একটু আপনার কাছে আসলে আমার প্রশ্ন, আমরা 25 জন ডিরেক্টর, আমরা সব জায়গায় নারীর ক্ষমতায়নের কথা বলি হাসান মাহমুদ ভাই, নারীর ক্ষমতায়নের কথা বলি, সবশেষ দুটো কমিটিতেও কিন্তু যারা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এসেছেন দুজনই কিন্তু নারী ছিলেন, রুবাবাদৌলা মতিন এবং রাসনা ইমাম। এবারের বোর্ডে কোনো নারী ইভেন কোনো ক্যান্ডিডেটও নেই, ক্যান্ডিডেটও ছিলেন না। পরবর্তীতে রাসনা ইমাম তিনি কিন্তু দারুণ কাজ করেছিলেন নিঃসন্দেহে। ইভেন রুবাবাদুল্লাহ, হয় কি নারী একজন যদি পরিচালক থাকে, মেয়েরা যারা আছে তারা অনেক কথাই হয়তো আপনাকে আমাকে বা যারা পরিচালক আছে ছেলে তাদেরকে বলতে পারবে না, তাদের জন্য সহজ হয়ে যায়। আপনি আসলে বিষয়টা কিভাবে দেখেন? কারণ বাংলাদেশের জাতীয় সংসদেও নারীদের জন্য কিন্তু আলাদা কোটা রয়েছে। প্রথম কথা আমার যেটা রিমন, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতন এরকম একটা ছোট্ট বোর্ড চালাতে 25 জন পরিচালক কেন লাগবে? প্রথম কথা হচ্ছে এটা। পৃথিবীর কোনো বোর্ডেই আসলে এত পরিচালক নেই। মানে ইন্ডিয়া তো বিশাল দেশ, প্রত্যেকটা আলাদা আলাদা তাদের প্রভিন্সিয়াল ক্রিকেট বোর্ড আছে, তারপরে তার সেন্ট্রাল ক্রিকেট বোর্ড বিসিসিআই কি এত পরিচালক দিয়ে চলে? একদমই না। পৃথিবীর কটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের নাম আমরা জানি? ইন্ডিয়া পাকিস্তান জানি, কারণ বাংলাদেশের মতনই এই দুইটা দেশের কালচার, যেখানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া বাংলাদেশ বোর্ডের মানে পরিচালক প্রেসিডেন্ট হওয়াটা কঠিন। দু একটা ব্যতিক্রম আছে, সৌরভ গাঙ্গুলি, সেটাও বলা হয় যে ওই সময় বিজেপির গ্রিন সিগনালে মমতার বিপক্ষে পশ্চিমবঙ্গে তাকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট মানে সিএম ক্যান্ডিডেট করা হবে নানান, বাট সৌরভ গাঙ্গুলি তো খুবই মানে বুদ্ধিমান মানুষ, সে সেটাকে যখনই রাজি হয় না তখন কিন্তু তাকে সরিয়ে আবার স্টুয়ার্ট বিনিকে নিয়ে আসা হয়েছিল। হিসাব অন্য, রজার বিনিকে আপনি পাকিস্তানেরটাও যদি দেখেন এরকমই, বাট বাকি অন্যান্য আপনি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টের নাম কে জানে? নিউজিল্যান্ডেরটা জানি আমরা, সাউথ আফ্রিকারটা জানি আমরা, জানি না কিন্তু তাদের সিওর নাম অনেকে জানি। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে জানি আমরা, জানি না তো। একটা প্রফেশনাল বোর্ড বেসিক্যালি চলে একটা সিও দিয়ে, মানে তাদেরকেই আমরা চিনি, পদত্যাগ করলে তারা করে। ক্রিকেট বোর্ডের যদি আমরা মনে করি স্যাম আলাইডাইস পদত্যাগ করেছিলেন, এরকম প্রত্যেকটা ক্রিকেট বোর্ডে এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু আমরা ডিফারেন্ট কিছু দেখি বা আমরা ডিফারেন্ট সংস্কৃতি থেকে আসি। নারীদের ক্ষমতায়নের কথা আমরা বলছি, আমাদের নারী ক্রিকেট দল আছে এবং তারা ভালো করছে। এই নারী ক্রিকেটারদের তরফ থেকে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিপক্ষে যৌন নির্যাতনের অভিযোগও আছে, তারপরে আপনি ক্রিকেট বোর্ডে কোনো নারী রাখেন নাই। একজন নারী তো অনেক কম রেশিওতে, 25 জনের মধ্যে একজন কেন হবে? একজনও তো রাখেনি নাই, তাও 25 জনে একজন হওয়া উচিত না, মিনিমাম 5 জন হওয়া উচিত, মিনিমাম 5 জন। আচ্ছা 5 না দেন ভাই, 4 দেন, 3 দেন, অন্তত 2 দেন একদম। হ্যাঁ, কোনো নারী ছাড়া একটা ক্রিকেট বোর্ড গঠন করে ফেলা হয়েছে। এনএসসি থেকে যখন নিয়োগ হয়েছে সেই জায়গায় মনে হয় তামিম ইকবাল বা ক্রীড়া পরিষদ কিংবা ক্রীড়া মন্ত্রণালয় এটা চিন্তা করতে পারতো যে আমরা এখানে কোনো নারী নেই নাই। নারীর ক্ষমতায়নের পথ আপনি সব জায়গায় প্রশস্ত করছেন, নারীকে সম অধিকারের জায়গায় নিয়ে আসছেন, তো ক্রিকেট বোর্ডে নারী নাই কেন? যেখানে নারী উইং আছে, নারী উইং কারা চালাবে? এর আগে যারা নারী উইংকে কলুষিত করে গেছে সেই ধরনের ঘটনা কি আবার আমরা দেখতে চাই? ডেফিনেটলি না, একদমই না। এবং এই সঙ্গে আরও একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই। বলছিলাম যে তামিম ইকবাল 18তম সভাপতি এবং নির্বাচিত ষষ্ঠ। আপনার কি মনে হয় 4 বছর, যেহেতু একজন 4 বছর কি তামিম ইকবাল, আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কিনা যে আগামী 4 বছর অন্তত তামিম ইকবাল তার কোটাটা পূরণ করতে পারবে? আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণভাবে দেশের সরকারের স্টেবিলিটির উপরে, ক্রিকেট বোর্ডের উপর নির্ভর করে। সরকার যে কয় বছর আছেন, তামিম ইকবাল সেই কয় বছর আছেন, যদি বড় ধরনের কোনো ডিজাস্টার না ঘটে যায়। তবে মাধি ভাই, সেই সঙ্গে আরও একটা বিষয় একটু বলতে চাই। ব্যক্তিগতভাবে আমরা যেহেতু অনেকদিন ধরে ক্রিকেটের সঙ্গে কাজ করি, তামিম ইকবাল অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট হওয়ার পরে গেল 2.5 মাস আসলে যেভাবে কাজ করেছে, নিঃসন্দেহে আসলে তিনি আসলে ধন্যবাদ একটা পেতেই পারেন। এবং আপনি যদি দেখেন যে সবচাইতে বড় কাজটা ছিল ক্রিকেটারদের, আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা বলি 1000 কোটি টাকার বোর্ড, কিন্তু দিন শেষে তো আসলে তারা ক্রিকেটারদের জন্যই, সেই ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে। সবচাইতে বড় বিষয় ঢাকা প্রিমিয়ার লিগটা তিনি মাঠে গড়িয়েছেন এবং তার যে গণমাধ্যম কর্মীর সঙ্গে তার যে ফোন রেসপন্স, সবকিছু মিলিয়ে তামিম ইকবাল একটা ধন্যবাদ পেতেই পারেন। তবে উনি ম্যাচিওর হয়েছেন, উনি ম্যাচিওরলি হ্যান্ডেল করছেন, এটা খুবই পজিটিভ সাইন। একজন এরকম গ্রেট ক্রিকেটার যদি গ্রেট প্রশাসক
বা একজন অ্যাডমিনিস্ট্রেটর হন, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো এবং এটা ভালো বার্তা নিয়ে আসবে। অনেক অনেক ধন্যবাদ মাহবুব রিমন। অনেক ধন্যবাদ আপনাকে।